পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গীতাদি, ভাওয়াইয়া গানের জার্নি শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি দিদি, আমার যেখানে জন্ম, এমনিতেই আপনারা সবাই জানেন যে কোচবিহার জেলাটা প্রান্তিক জেলা। সেই জেলার একদম খুব গণ্ডগ্রামে বলতে গেলে আমার বাড়ি। খুব ছোটবেলা থেকে এই গানটার প্রতি আকৃষ্ট হয়েছি, তার জন্য আমার বাবা, ঠাকুরদা, দাদাদের খুব অবদান আছে। কারণ যখন আমার জ্ঞান হয়েছে তখন আমাদের ওই গ্রামে কোনো কারেন্টের ব্যবস্থাই ছিল না, টিভিও ছিল না, শুধুমাত্র রেডিও ছিল, ব্যাটারি দিয়ে চলতো, বড় রেডিও, অ্যান্টেনা দিয়ে। তো 4টার সময় যে তিস্তাপাড়ের ভাওয়াইয়া গান হতো, সেই গান আমার বাবা, আমার দাদা, আমার ঠাকুর দাদা 4টা হলে এই গানটা বাজিয়ে আমাকে শোনাতো। তাই এত ছোটবেলা থেকে ওই গানটা শুনে শুনে আমার এত ভালোবাসা জমে গেছিল ওই গানটার প্রতি। আমি ছোটবেলায় মানে যখন পড়াশোনাও করি না তখন থেকেই আমি অনেক গান, ভাওয়াইয়া গান করতে পারি। তো বাবা দাদারা দেখলেন হয়তো আমার মধ্যে সেই গুণটা আছে, গান হয়তো করতে পারবো। তো অনেক চেষ্টা করে, যেহেতু খুব গ্রামে বাড়ি, তাই অনেক দূর দূর থেকে শিক্ষক মহাশয়রা নিয়ে এসেছিলেন আমাকে গান শেখানোর জন্য। আমার যে মাস্টারমশাইরা ছিলেন স্বর্গীয়, এখন বর্তমানে বেঁচে নেই, 3 জন গুরুদেব ছিলেন ওনারা। তারপর আকাশবাণী শিলিগুড়ি যে আছে, সেখানে আমাকে শিশু মহলে অডিশন দিয়ে সেখানে গান করি। সেখান থেকে যুবতে গান করি, যুব থেকে আবার যে জেনারেল বিভাগটা থেকে, সেখানে আমি এখন আকাশবাণীর এ গ্রেড শিল্পী। বাহ! আমাদের উত্তরবঙ্গে, হ্যাঁ, বিশেষ করে কোচবিহারে উত্তরবঙ্গ ভাওয়াইয়া সঙ্গীত পর্ষদ আছে, হ্যাঁ, সেখানেও সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে আমাকে ওখান থেকে যে বিশারদটা, সেটাও আমি করেছি ভাওয়াইয়ার উপরেই। আর হচ্ছে যে রাজ্য ভাওয়াইয়া উৎসব হয়, সেখানেও আমি পরপর 2বার রাজ্য ভাওয়াইয়ায় ফার্স্ট হয়েছিলাম, একবার থার্ড হয়েছিলাম। তো এইভাবেই গানটা চলছে। আমি কোনোদিন ভাবিনি যে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি হব। হ্যাঁ, আমি গানটা খুব ভালোবেসে করেছিলাম, করছি এখনো অবধি। তো আমাদের থাকে মেয়েদের জীবনে একটা ছেদ, বিয়ের পরে যেটা হয়, কিন্তু সেটা আমার জীবনে হয়নি। আমার বিয়ের আগে যেমন বাবা, মা, দাদা, বৌদিরা সঙ্গে ছিলেন গানটার জন্য এগিয়ে নিয়ে যেতে আমাকে, আমার বিয়ের পরেও আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, আমার জীবন সঙ্গী, সে আমাকে একদিনের জন্য থেমে থাকতে দেয়নি। হ্যাঁ, আমার খুব সঙ্গ দিয়েছে, এবং আমার 2 ছেলে, তারাও আমাকে একদম এই পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওদের অবদান আমি কোনোদিনও ভুলতে পারবো না। গিটারিস্ট প্লাস ভোকালিস্ট, কোনটা আগে হয়েছে? আগে গান দিয়ে শুরু হয়েছিল জার্নিটা। আর ছোটবেলা থেকে গিটারটা আমাকে খুব টানতো। গিটারটা হাতে পাইনি ছোটবেলায়, মানে আমি গান শিখেছি 10 বছর বয়স থেকে। এবার গিটারটা হাতে পেয়েছি 2014। গিটারটা আমার শুরু হয়েছে আমার দাদার হাত ধরে। আমার দাদা গিটারটা কিনেছিল। গিটারটা দাদা কেনার পরেও আমাকে 2 বছর ওয়েট করতে হয়েছিল গিটারটা বাজানোর জন্য। তার কারণ হচ্ছে, আমি যখন বলেছিলাম যে বাবা আমি গিটার বাজাও না, বাবা আমি গিটার শিখবো, গিটার বাজাবো, দাদাকেও বলেছিলাম। আমাকে প্রথম প্রশ্ন এটা করেছিল যে তুই কাকে দেখেছিস, যে কোন মেয়েকে দেখেছিস যে স্টেজে উঠে গিটার বাজাচ্ছে? তুই সবাইকে দেখিস মেয়েরা গান গাইছে, ছেলেরা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তুই এটাই তো করতে পারিস, ঠিক আছে গানটা গা, তুই গিটারটা বাজানোর তো সেভাবে দরকার নেই। আর বাজাতেও চাইলে এমনি ঘরে নিজেকে সঙ্গত দে তুই গিটারটা দিয়ে, সেটাই করলেই হবে। তো তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে একটু শিখি। তো শেখাটা শুরু হয়েছে 2016 থেকে। তো এবার আস্তে আস্তে আমি জানলাম মানে বিভিন্ন মিউজিকের জনার সম্পর্কে। আমি যার কাছে শিখেছি, তুষার দেবনাথ, তো উনি প্রচণ্ড আমাকে হেল্প করেছে এই ব্যাপারে। সঙ্গীতা, তোমার হাতের কাজ, বাহ! ছোট্টবেলা থেকে তুমি তার মানে পেইন্টিং, ড্রয়িং শেখো? না, ছোটবেলা থেকে কখনোই শেখা হয়নি। এটা শুরু হয়েছে আমার গ্র্যাজুয়েশনের পরে, যখন আমি এমএসসির জন্য পড়ছিলাম তখনই হয়েছে। আমার একটা শরীর খারাপ হয়ে গেছিলো মাঝখানে, তো ওই জন্য অপারেশন হয়েছিল। তো ওই টাইমটা আমি অনেকটা ফাঁকা পেয়েছিলাম, তখনই আমি এই আঁকা নিয়ে আমার এটা ন্যাকটা উঠেছিল। তো তখন মা আমাকে আঁকার সমস্ত জিনিস এনে দিয়েছিল। তখনই আস্তে আস্তে আমার এটা আসে। তারপরে আমার আঁকার থেকে মূর্তির থেকে স্টোন আর্ট, এগুলো সব আস্তে আস্তে শুরু হয়। তো ওটা নিয়ে এখন আমি ছোট একটা ব্যবসা করছি, রেসপন্স পাচ্ছি, কাস্টমাররা অনেক পছন্দ করছে এই জিনিসগুলো। আমি নিজেও জানতাম না আমার মধ্যে এই গুণটা আছে, মানে আমার এটা হঠাৎ করে এসছে। মানে আঁকাটা ভালো পারছিলাম, তারপর ভাবলাম যে এই রিলেটেড কী জিনিস হয় ওগুলোও ট্রাই করি। তো এখন এটার থেকে আমি আমার পড়াশোনাটাও করছি। মানে আমার ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, তো ওটা পসিবল হয়নি। তো এই বিজনেস থেকে যা অ্যামাউন্টটা আসে ওটা আমি আমার পড়াশোনার মধ্যে লাগাচ্ছি। এবার বলুন, কবে থেকে হাতের কাজ শুরু হলো? দিদি ছোট থেকে জ্ঞান হওয়া থেকে দেখছি আমার মা ঘরে বসে এমনি ঠাকুরের এই গয়নাগুলো তৈরি করতো। বসে বসে দেখতে 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 দেখতে
যখন আর কি বড় হলাম, একটু ক্লাস 4-5-এ পড়ি, তখন মায়ের সাথে আস্তে আস্তে বসে বসে কাজগুলো করতাম। পড়াশোনা করে নিয়ে তারপরে করতাম, করতে করতে শিখেছি, অনেকখানি শিখেছি। তখন শোলার কাজ ছিল, তখন আর এইসব পাথর চুমকি এসব ছিল না। তারপর শেখার পরে বিয়ে হলো, তারপরে দেখি যে আমার হাজব্যান্ডেরও এই সাজেরই দোকান, কিন্তু আমার হাজব্যান্ড কি করে, এই পাথর এইগুলো দিয়ে গয়না তৈরি করে, অর্নামেন্টস হয় ঠাকুরের। কিন্তু এগুলো সেরকম আমি শিখিনি, আগে তো আমি শোলারটা শিখেছিলাম, এগুলো সেরকম শিখিনি। তখন আমার হাজব্যান্ড বললো যে তুমি যখন শিখেছো একটু আধটু তো তোমার তো আছে, আইডিয়া আছে, তো আমি শিখাবো তোমাকে। আমার হাজব্যান্ড আমাকে একদম হাতে ধরে এই কাজগুলো শিখালো। 1.5 বছরের ওপর লেগেছিল। তারপরে আস্তে আস্তে শিখলাম, বিয়ের পর থেকে এগুলো শিখলাম। শেখার পর আমার হাজব্যান্ড বললো এবার তাহলে তুমি যখন শিখতে পারছো, চেষ্টা করছো, তাহলে তুমি এবার দোকানেও বসো। দোকানে আমি বললাম যে না, বাবা মা শ্বশুর শাশুড়ি কথা বললাম, বলে ঠিক আছে আমি বাবা মার কাছ থেকে পারমিশন নিচ্ছি, নিয়ে তাহলে তুমি দোকানে বসো। তখন বাবা মা বললেন নিশ্চয়ই, ও যখন হাতের কাজ শেখার চেষ্টা আছে ও করুক হাতের কাজ। দোকানে বসতে দিদি প্রথম তো খুবই ভুল হতো, বকাও খেতাম, অনেক জিনিস নষ্টও হতো। তারপর আস্তে আস্তে দিদি আমি এইগুলো শিখেছি এবং করেছি। এখন বিদেশেও যায় দিদি আমার এই গয়না, এবং এইগুলো হচ্ছে চালচিত্রর পিছনে থাকে, এগুলোও যাচ্ছে জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া, তারপরে সাউথ আফ্রিকা, এইসব জায়গায় যায়। আর গত বছরে আমরা দিদি কুমারটুলি পার্ক, আড়িটলা দুটোরই গয়না করেছি। আর হচ্ছে লিচুতলা, আর একটা লালবাগান বলে ওটা হচ্ছে চন্দননগরে, ওটা দুর্গার করেছি। আর লিচুতলা যেটা, সেটা আমরা হচ্ছে জগদ্ধাত্রীর করেছি। সেখান থেকে আমরা দিদি 3rd প্রাইজ নিয়ে এসেছি। আশীর্বাদ করুন যেন আমি আরো এগোতে পারি। তার মানে পুজোর সময় খুব ব্যস্ত থাকে প্রচন্ড দিদি, সারা রাত ধরে কাজ হয়, 15 দিন 20 দিন দিদি সারা রাত ধরে জাগা। ছেলে থাকে বাড়িতে, আর আমরা দুজনে দোকানে কাজ করি, লেবার আছে। তাহলে ধরো পুজোর সময় তো প্রচুর অর্ডার থাকে, হ্যাঁ, মানে সারা বছরই কাজ নেই, থাকতে হয়। গত বছর জগদ্ধাত্রী পুজোর পর থেকে আমাদের এই বছরে দুর্গার অর্ডার চলে এসছে। এবছরে চন্দননগর থেকে 3-4টে অর্ডার এসছে, জগদ্ধাত্রীর অর্ডারই এখনই চলে এসছে, আর দুর্গার অর্ডারও আসছে। তাহলে এই কাজের পরে সংসারও তো সামলাতে হচ্ছে। হ্যাঁ দিদি, সকালবেলা ভোরবেলায় উঠে রান্না বান্না করে ছেলে একাই নিয়ে খায়, খেয়ে স্কুল চলে যায়, আর আমি আমার খাবার নিয়ে আমি একদম দোকানে এসেই খাই, যাতে আমার টাইমটা আমি অনেক পাই। সেই জন্য আমার দোকান ছিল ছোট, এখন দিদি অনেক বড় করেছি দোকানটা। তারপরে বড়নগরে একটা ফ্ল্যাট নিয়েছি দিদি, এই কাজ করেই আমি একটা বড়নগরে ফ্ল্যাট নিয়েছি। আমরা ঠাকুর দেখতে বেরোই, কিন্তু এর পেছনে যে কতজন মানুষের পরিশ্রম, কষ্ট আছে, সাধনা এবং হাতের গুণ আছে। এইরকম শুভ্রাদির মতনই অনেক মানুষ আছেন যারা এরকম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর। ভালো থাকবেন শুভ্রাদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।